ঢাকা শহরে কোনো মানুষের অধিকারের কোনো নিশ্চয়তা নেই, না আমাদের তরুণদের, না এখানে নারী কোনো নিরাপত্তার জায়গা আছে, এখানে শিশুদের কোনো জায়গা আছে, এখানে প্রবীণ মানুষদের জায়গা আছে, না এখানে কোনো অন্য লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য আছে, কিংবা শারীরিকভাবে যারা অক্ষম নানা দিক থেকে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে। এইগুলো প্রজেক্ট আকারে আসে, একটা দুটো বিল্ডিংয়ে কিছু পরিবর্তন ঘটে, কিন্তু সামগ্রিকভাবে বদল করার, নীতিগত বদলের যে জায়গা, সেই সব বিষয়গুলো নানাভাবে উঠলেও ফাইলবন্দি থেকে যায়। তো আমার মনে হয় যে এই নাগরিকতার প্রশ্ন এবং নগর সরকারের প্রশ্ন, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা পলিটিক্যাল এজেন্ডায় পরিণত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যমান ব্যবস্থার মধ্যে ন্যূনতম বদলের জায়গাটাও আমরা আসলে সৃষ্টি করতে পারবো না। অনেকগুলো ইস্যু আছে। আপনি ধরুন যে কি ভয়ঙ্কর অবস্থা স্বাস্থ্যসেবার দিক থেকে দেখলে, মানে আজকে সকালেও একজন মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি ডিল করছি, যে এইটা যে কিরকম একটা অসহায় পরিস্থিতি সৃষ্টি করে, আপনি যখন সত্যি সত্যি মোটামুটি একটা ক্রিটিক্যাল রোগী তৈরি হবে এবং আপনার কাছের মানুষ হবে, একটা হাসপাতালে সেখানে চিকিৎসা হচ্ছে না, আরেকটা জায়গায় যাওয়া হবে, এখন কিভাবে সেখানে ভর্তি হবে, সেখানে কত তদবির করতে হবে, এবং এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে কিরকম একটা দুর্ভোগ, এই কল্পনার অতীত। তো একটা শহরের স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটা এইরকমই, কিন্তু মোটামুটিভাবে আমরা বেশ সয়ে নিচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব মানুষ প্রতি মুহূর্তে যেটার মধ্যে দিয়ে আছে, সেই পরিবহন ব্যবস্থা। ধরেন ঢাকা শহরের মেজর 4টা দিক আছে, যেটা 4 ভাগও করা হয়েছে, ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং কিছুটা ট্রান্সপোর্টেশনও ওইভাবে তৈরি আছে। রাস্তা এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক। আপনি যাত্রাবাড়ি থেকে বাস শুরু হয়, সেটা গাবতলীর দিকে যায় কিংবা উত্তরার দিকে যায়। তো আপনি যে রুটগুলোতে বাস চলে, 4টা রুটে 4টা ডেডিকেটেড বাস সার্ভিস চালু করা যায়। ইভেন সমস্ত প্রাইভেট বাসগুলোকে ওই একটা কালারের বাসের অধীনে, একটা কোম্পানির অধীনস্থ করা যায়। এটা করার জন্য একটা কি সিদ্ধান্ত দরকার। আমরা এটা নিয়ে খুব হইচই করছিলাম, তখন প্রয়াত তিনি মেয়র হয়েছিলেন আমাদের সাথে ইলেকশনে। আচ্ছা, নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, যাই হোক সেটা আলাদা প্রশ্ন। কিন্তু তিনি বললেন যে তিনি উদ্যোগ নিচ্ছেন, বৈঠক করছেন, এবং এই বৈঠক চলছেই, আসলে পারা যাচ্ছে না। কায়ামি স্বার্থ নাকি আছে এত স্ট্রং, কি সেই কায়ামি স্বার্থ, এই যে সেটা বোঝা খুব মুশকিল। এমন না যে এটা খুব পুঁজিতন্ত্র বিরোধী কোনো পদক্ষেপ, এটা ধনতন্ত্রের কাঠামোর মধ্যেই সম্ভব। যে এখানে আসলে যারা ইভেন ব্যক্তি বাসের মালিক, তারাও কিন্তু এটার বিভিন্ন শেয়ার হোল্ডার হয়ে যেতে পারেন, তার বাস নিয়ে তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে একটা কোম্পানির অধীনে। তাহলে আপনি বাসের নিয়মিত সার্ভিস চালু করতে পারেন। বাস স্টপে বাস থামবে, আপনি উঠে যাবেন, সে চলে যাবে। আপনি বাস ড্রাইভারের একটা কর্মঘণ্টা তৈরি করতে পারেন এবং বাসের জন্য একটা ডেডিকেটেড লেন করতে পারেন। একটা শহরের ট্রান্সপোর্টেশন বদলানোর জন্য 6 মাস থেকে 1 বছর সময় লাগার কথা। আমরা দেখব এই অন্তর্বর্তী সরকার আমাদের জন্য কি করেন। এই ব্যাপারগুলো, এই প্রশ্নগুলো রাজনৈতিকভাবে সামনে এসেছিল, যে আমরা ঢাকা শহরের পাবলিক ট্রান্সপোর্ট কিভাবে বাড়াবো। ব্যক্তিগত গাড়ির একটা পসরা চলছে, যে শহরের রাস্তা নেই সেখানে ব্যক্তিগত গাড়ির বাহাদুরি, এবং সবাই ব্যক্তিগত গাড়ি চলবেন। কোনো আধুনিক কিংবা ন্যূনতম মানবিক শহরের বৈশিষ্ট্য এই নয় যে সবাই একটা করে গাড়ি চলে কিংবা খুব উন্নত শহর এটা, বরং সেই শহরের ধনীরাও একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটাই সেই শহরের একটা আসলে আপনি কোন স্কেলে ধরবেন। তো সেইখানে এই পাবলিক ট্রান্সপোর্ট যদি আমাদের এখানে এইটা বদলানোর যে জায়গা থাকে, সেটা আসলে করা সম্ভব হচ্ছে না, কি নাকি কায়েমি স্বার্থ আছে। তো ধরুন এই কায়েমি স্বার্থরা টিকে থাকে, একটা উড়াল সেতু বানিয়ে অথবা একটা মেট্রো রেল এনে আমরা চমক দেখিয়ে দিতে চাই। এই যে চমক দেখিয়ে দিয়ে দিনের পর দিন আমাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে এবং লুটের চুইয়ে চুইয়ে পড়া ভাগ নিচ পর্যন্ত দিয়ে সবাইকে এই ব্যবস্থাটার অংশীদার করে রাখা যাচ্ছে। সেই রাজনীতি ভঙ্গ না করলে, আবারও বলবো, ঢাকা শহরকে বাঁচানো সম্ভব না, আমাদেরও বাঁচার কোনো ভবিষ্যৎ আমি দেখি না। সবাইকে ধন্যবাদ।